দ্বিতীয় পার্টে কয়েকটা ইম্পর্টেন্ট মানে ঘটনা আপনাদেরকে আমি অবশ্যই বলতে বাধ্য হব। যদি সেগুলো না বলি তাহলে অনেকটা আপনাদের জানা বাকি থেকে যাবে। মানে কি কি ক্ষতি হয়েছে যতবার আমরা রিলিজিয়ানটাকে নিয়ে এসেছি বা রিলিজিয়াস ম্যাটারগুলোকে নিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসিস করেছি। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 2022 সালের কথা। নূপুর শর্মা, হ্যাঁ, একটা রাষ্ট্রীয় পলিটিক্যাল পার্টির একজন নেতৃত্ব, নূপুর শর্মা একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন হজরত মোহাম্মদকে নিয়ে, প্রফেট মোহাম্মদকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন। অবশ্যই অপরপক্ষ থেকেও, অর্থাৎ ইসলামিক যে রিলিজিয়ানটা রয়েছে সেখানটার এন্ড থেকেও আমাদের শিবলিঙ্গকে নিয়ে একটা মন্তব্য করা হয়েছিল এবং তার প্রত্যুত্তরে যে উত্তরটা নূপুর শর্মা দিয়েছিলেন প্রফেট মোহাম্মদকে, সে যে 5 বছরের একটি মেয়ে আয়েশাকে বিয়ে করেছিল এবং সেটা নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য, তার পেছনে কিন্তু যথেষ্ট রকমের লং ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে রিগার্ডিং প্রফেট মোহাম্মদ এবং আয়েশার রিলেশনশিপ নিয়ে। ঠিক আছে, উইদাউট নোয়িং দ্য অ্যাকচুয়াল রিলিজিয়াস রিজন, সেটা না জেনে যে বক্তব্যটা রেখেছিলেন তার জন্যে কত বড় ক্ষতি হয়েছিল আমাদের দেশের জানেন। এবং তার জন্য কিন্তু অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম নূপুর শর্মাকে ক্ষমা চাইতে হয়েছিল। এই যে আমরা না জেনে না বুঝে দুটো ধর্মের মধ্যে ঝামেলা করে ফেলি, দাঙ্গা করে ফেলি, কোর কারণটা না জেনে কুচবি একটা মন্তব্য করে ফেলি, সেটাতে ক্ষতিটা কিন্তু আখেরে আমাদের দেশেরই হয়। কিভাবে হয়েছিল 2022 সালে? নূপুর শর্মার এই বক্তব্যের জন্য, বিতর্কিত মন্তব্যের জন্য আমরা মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সৌদি আরব থেকে শুরু করে ইরাক, ইরান, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এই যে দেশগুলো, যেই দেশগুলোর কাছে আমরা ভীষণভাবে তেলের জন্য, অয়েলের জন্য ডিপেন্ডেন্ট, সেই দেশগুলো আমাদের দেশের সাথে বাণিজ্য করা বন্ধ করে দিয়েছিল। দেখুন, ফ্যাক্ট তো এটাই, ঘুরে ফিরে যাই কথা বলো না কেন, অর্থনীতি হচ্ছে একটা ব্যাকবোন, একটা দেশের ব্যাকবোন। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নূপুর শর্মার একটা বক্তব্য এত বড় ক্রান্তি নিয়ে এসেছিল যে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ আমাদের ভারতবর্ষের সাথে তিক্ত সম্পর্কে যুক্ত হয়ে গিয়েছিল এবং ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছিল। আমরা তেল পাচ্ছিলাম না, তেলের দাম বেড়ে যাচ্ছিল, পেট্রোল ডিজেল দাম বেড়ে যাচ্ছিল। সুতরাং যখনই কোনো মন্তব্য করবেন, বিশেষ করে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেন, সেই জায়গায় দাঁড়িয়ে, আজকে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর চাইলেই অনেক কিছু মন্তব্য করতে পারেন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, কিন্তু উনি রিলিজিয়নের বেসিসে কিন্তু কোনো বক্তব্য রাখেন না। টেরোরিজমের বিষয় নিয়ে বক্তব্য রাখেন, বাট রিলিজিয়নের বিষয় নিয়ে বক্তব্য রাখেন না। কারণ সেকেন্ড পপুলেশন হচ্ছে মুসলিম, ইসলাম, সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন খ্রিশ্চান ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম পপুলেশন হচ্ছে ইসলাম। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি দ্বিতীয় পপুলেটেড রিলিজিয়ন নিয়ে ভুলভাল বক্তব্য করো, তাহলে আমাদের ফরেন পলিসি, ফরেন বিজনেস পলিসি যেগুলো আছে, পুরো ঘাটা মে চলে যায়গা, পুরো ডুবে যাবে। ঠিক আছে, তাই কুচবি বলার আগে উই শুড থিঙ্ক টুয়াইস। এমন কোনো মন্তব্য, এমন কোনো ইম্পর্টেন্ট ডেজিগনেশন বা পোস্ট হোল্ড করে আমরা বলবো না যেটাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের দেশকেই ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ আমরা জানি আমাদের কাছে আমাদের দেশই সবার আগে। গভীরে যদি আমি যাই, ন্যাশনালিজম বা জাতীয়তাবোধ কনসেপ্টটাও কিন্তু প্রথম দিকে ছিল না। যারা ফিলোসফি বলুন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছেন তারা খুব ভালো করে জানবেন যে আমি সায়েন্সের ছাত্রী ছিলাম, আমি অতটাও ভালো করে জানি না, কিন্তু ন্যাশনালিজম বা এই জাতীয়তাবাদ কনসেপ্টটা কিন্তু অনেক পরে এসছে। ঠিক আছে, আর এই যবে থেকে এই জাতীয়তাবাদ কনসেপ্টটা এসছে তবে থেকেই কিন্তু দেশে দেশের মধ্যে হিংসা বেড়েছে, পলিটিক্যাল বাউন্ডারিজ, রাজনৈতিক বাউন্ডারি তৈরি হয়েছে, এবং এই জাতীয়তাবাদের ওপরে ভিত্তি করে কিন্তু বিশাল বড় লেভেলে রাজনীতি চলে, আজও চলে, এখনো চলছে, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ।
আজও কিন্তু ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে, কারণ ইসরায়েল ইজ অ্যাবসলিউটলি সাপোর্টেড বাই ইউনাইটেড নেশন, ইউএসএ দ্বারা, আমেরিকা দ্বারা পরিচালিত। এবং সেমিকন্ডাক্টর বলুন বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বলুন বা যুদ্ধাস্ত্র, সমস্ত কিছুর দিক থেকে ইসরায়েল কিন্তু টপমোস্ট লেভেলে রয়েছে। ওয়্যারঅ্যাজ ইসরায়েলের সাথে বিপরীত পক্ষে কে আছে? ইরান রয়েছে। ইরান কিন্তু ঠিক অপোজিট কমিউনিস্ট কালচার দিয়ে একদম প্রোটেক্টেড। সেই কিন্তু পাওয়ারের লড়াই, মরবে কিছু সৈনিক, মায়ের কোল খালি হবে, যুদ্ধ হবে। যুদ্ধটা কোনোদিনই কাম্য নয়, যুদ্ধটা মানে বীর হওয়ার পরিচয়ও নয়। তো বৃহত্তর স্তরে ভাবতে হবে, বৃহত্তরভাবে। যেমন ধরুন আমাদের দেশের কিন্তু একটা নীতি আছে, সেটা হচ্ছে লুক ইস্ট পলিসি। অর্থাৎ লুক ইস্ট পলিসি কারা এনেছিল? এই কেন্দ্র সরকারে যেই দল রয়েছে বর্তমানে, পলিটিক্যাল পার্টি রয়েছে, 1991 সালে যখন 1990 সালে অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন ইউএসএসআর, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন যেটা, সেটা ভেঙে গিয়েছিল মিকাইল গার্বাচেভের সময়। এবং প্রত্যেকটি দেশ, রাশিয়া থেকে শুরু করে সমস্ত দেশ, উজবেকিস্তান, তাজাকিস্তান, এগুলো সমস্ত কিছু আলাদা হয়ে গেছিল। 15টা দেশ স্বাধীন হয়েছিল, ইউএসএসআর ভেঙে গেছিল। ঠিক তারপরে 1991 সালেরই শুরুয়াতকে সময় পিভি নরসিংহ রাও এবং অটল বিহারী বাজপেয়ী কিন্তু এই লুক ইস্ট পলিসি নিয়ে এসেছিলেন। কেন? ভারতবর্ষ তার পূর্বের যে দেশগুলো আছে, এশিয়ান নেশন যেগুলো আছে, অর্থাৎ ইন্দোনেশিয়া বা তারপর আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই যে দেশগুলো আছে, জাপান, যত পূর্বের দেশগুলো আছে সেগুলোর সাথে সুন্দর একটা বৈদেশিক সম্পর্ক স্থাপন করবে। লুক ইস্ট পলিসি এই পার্টি কিন্তু নিয়ে এসেছিল, পলিটিক্যাল পার্টি কিন্তু নিয়ে এসেছিল। তারপরে পরবর্তী ক্ষেত্রে আমরা 2014 সালে দেখেছি অ্যাক্টিস্ট পলিসি নিয়ে আসা হয়েছে। সেটাও কিন্তু এই যে পলিটিক্যাল পার্টি সেন্টারে রয়েছে তার আমলেই 2014 সালে, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাক্টিস্ট পলিসি কি ছিল? বাংলাদেশের মতন স্টেট রাষ্ট্রগুলোকে সাপোর্ট করতে হবে, ইউনিটি একটা মেনটেন করতে হবে। তাই আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ না, যদি প্রত্যেকটা দেশের ইতিহাস পড়েন, প্রত্যেকটা দেশের সাইকোলজিকে যদি বোঝেন, ব্যাকগ্রাউন্ডটা চেক করেন, যেটুকু পর্যন্ত আজ অব্দি আপনারা গর্ববোধ করেন যে আমার অফস্প্রিং বা আমার নেক্সট জেনারেশন অমুক দেশে বসে আছে, তমুক দেশে বসে আছে, ফার্স্ট ওয়ার্ল্ড, মানে কি বলবো, ডেভেলপড নেশনগুলোতে বসে আছে, ফার্স্ট ওয়ার্ল্ড নেশন যেগুলোকে বলা হয়, মনে হবে গিয়ে কি বলুন তো, আমাদের দেশ সত্যি মহান। ঠিক আছে? কারণ তাদের মধ্যে যেই ধরনের নীতি, যেই ধরনের আর্থিক পরিকাঠামো, যেই ধরনের পপুলেশন, কোনো দিক থেকেই ভারতকে টক্কর দেওয়ার মতো নয়। এই যে রোহিঙ্গা রাখাইন যে আইল্যান্ড, রাখাইন স্টেট থেকে যে রোহিঙ্গারা চলে এলো, ছিটমহলে থাকা শুরু করলো, ইন্ডিয়া অ্যালাউ করলো না যখন, বাংলাদেশ অ্যালাউ করেছে, ইন্ডিয়া যখন অ্যালাউ করেনি, তখন কিন্তু মাথায় রাখবেন ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটস মানবাধিকার কমিশন রয়েছে, ইউনাইটেড অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের যে মানবাধিকার কমিশন রয়েছে, ইন্ডিয়াকে কিন্তু কটাক্ষ করা হয়েছিল যে অ্যাটলিস্ট হিউম্যানিটির বেসিসে, মানবাধিকারের বেসিসে রোহিঙ্গাদের থাকার জায়গা করে দিন, খাদ্য মিনিমাম যে বেসিক খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দিন, তাদেরকে বিভিন্ন ধরনের ছিটমহল এগুলোতে রাখা হয়েছিল। সেটা নিয়ে কিন্তু ভারত বিশাল একটা কটাক্ষের সম্মুখীন হয়েছিল, আমার মনে আছে, কারণ এই বিষয় সম্পর্কে আমি তখন একটা কোনো পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষার মেন্স দিচ্ছিলাম, আমাকে লিখতে হয়েছিল। তো স্টেট লেভেল মানবাধিকার বলুন, কেন্দ্র স্তরের মানবাধিকার বলুন, তারও ঊর্ধ্বে আছে ইউনাইটেড নেশন। ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ। তাই যে কোনো কিছু নিয়ে ফার্স্টেই একটা মানে আনপ্রেডিক্টেবল বা ভুলভাল কথা বলে দেওয়ার আগে উই শুড থিঙ্ক টুয়াইস। জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম মানেই যুদ্ধ করা নয়, যুদ্ধাস্ত্র বিক্রি করে অর্থ উপার্জন করা নয়, বা যুদ্ধাস্ত্র
বিপিএল ক্যাটাগরির লোকেদের দারিদ্র সীমার ঊর্ধ্বে নিয়ে আসাটাই হচ্ছে প্রকৃত লক্ষ্য। দারিদ্র সীমা মানে সাধারণ সেই গোল্ডেন পিরিয়ড অফ শাহজাহানের মতন হয়ে যাচ্ছে। শাহজাহানের যে সুবর্ণ যুগ আমরা পড়েছিলাম, একটা কোয়েশ্চেন আসতো, ওয়েদার ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট দ্য এরা অফ শাহজাহান ওয়াজ গোল্ডেন পিরিয়ড? আমরা ভালো 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 লিখতে গিয়ে কিন্তু কনক্লুশনে লিখতাম যে উপর লেভেলের মানুষজন কিন্তু খুব ভালো ছিল শাহজাহানের যুগে। শিল্প, স্থাপত্য, সমস্ত কিছুর দিক থেকে প্রচুর উন্নতি হয়েছিল। কিন্তু কৃষক জাতি বা যারা নিচু শ্রেণীর মানুষ, তারা কিন্তু দুঃখে ছিল, কষ্টে ছিল। তাই যুদ্ধাস্ত্র কেনার পরিবর্তে যদি বিপিএল কে এপিএল করার জন্য, দারিদ্র সীমার ঊর্ধ্বে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়, সেটা অনেক বেশি কাম্য। জাতীয়তাবাদ দিয়ে না পেটটা ভরে না, এটা হলো বাস্তব কথা। আর রবীন্দ্রনাথ ঠাকুরও তো বলে গেছেন না, রবীন্দ্রনাথ ঠাকুরও বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলে গেছেন, ইউনিভার্সাল ব্রাদারহুড। নিজের দেশের বাউন্ডারির ওপরে গিয়ে ভাবনা চিন্তা করো। সো আমাদের দেশের ক্ষতি হোক এমন কোনো মন্তব্য আমরা করব না, যার জন্য বিদেশের সাথে আমাদের দ্বন্দ্ব লাগতে পারে, যেটা নুপুর শর্মার বিতর্কিত বক্তব্যের জন্য হয়েছিল। আমাদের ব্যবসা বাণিজ্যে আঘাত হতে পারে। আমরা কিন্তু অ্যাগ্রো বেসড নেশন, অর্থাৎ কৃষকদের উপর নির্ভরশীল নেশন। আশা করি আমি বোঝাতে পারলাম যে কোন কোন দিক থেকে। আগের ভিডিওটাতে আমি দুটো ক্ষতি আমাদের হচ্ছে ভারতবর্ষের। একটা হচ্ছে সিটাও পোর্টে আমরা যেতে পারছি না তৈরি করে, কারণ আমাদের বাংলাদেশের সমুদ্র ওপর দিয়েই যেতে হবে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে পেট্রাপোল দিয়ে আমরা নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে ঢুকতে পারছি না, ক্ষতি হচ্ছে আমাদের। ঠিক তেমনি কন্টিনিউয়াস যদি রিলিজিয়নের বেসিসে আমরা কটাক্ষ করতে থাকি, যেটা নাকি সেকেন্ড পপুলেটেড রিলিজিয়ন অফ আওয়ার ওয়ার্ল্ড, তাহলে কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এই তেলের যে বাণিজ্যটা আমাদের চলে, সেটা কিন্তু মারাত্মক লেভেলে হ্যাম্পার হবে। থিঙ্ক টুয়াইস বিফোর ইউ সে এনিথিং অর পাস এনি কমেন্ট। আশা করি আপনাদের কাছে আমার যে কটা পয়েন্ট মনে পড়লো আমি বলতে পারলাম। আমি এইটুকু বুঝেছি আমার মানে সামান্যতম জ্ঞান দিয়ে। যদি আপনাদের কিছু এক্সট্রা অ্যাডিশন করার থাকে, ডেফিনেটলি আপনারা অ্যাড করতে পারেন। ঠিক আছে? অন্য কোনো ধরনের ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না, কারণ আমি করব না। আমার চয়েস, আবারও বলছি, ইট ইজ মাই চয়েস। আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, দ্যাট ইজ মাই চয়েস। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।